স্বাগত ডিবিসি নিউজের সাপ্তাহিক আলোচনা অনুষ্ঠান উপসংহারে। আপনাদের সাথে আছে আমি প্রণব সাহা। আমন্ত্রণ ডিবিসি নিউজের সাপ্তাহিক আয়োজন উপসংহারে। আপনাদের সাথে আছে আমি প্রণব সাহা। উপসংহারে আমরা মুখোমুখি হতে চাই সেই সব ব্যক্তিত্বদের সাথে যাদের সারা জীবনের অবদানে ধন্য হয়েছে বাংলাদেশ। নিজ নিজ ক্ষেত্রে যারা এক একজন রোল মডেল, তরুণদের জন্য, দেশের ভবিষ্যৎ প্রজন্মের জন্য যারা হতে পারেন অনুকরণীয়, অনুসরণীয়, সেই স্বনামধন্য সুখ্যাত জনদের উপসংহারের আলোচনায় আজ আমাদের সাথে অনলাইনে যুক্ত হয়েছেন বাংলাদেশের বিশিষ্ট শিক্ষাবিদ, কথাসাহিত্যিক ও সাহিত্য সমালোচক অধ্যাপক ডক্টর সৈয়দ নজরুল ইসলাম। আপনাকে স্বাগত এবং কৃতজ্ঞতা ডিবিসি নিউজকে সময় দেওয়ার জন্য। দর্শক, ফেসবুক এবং ইউটিউবে আমাদের এই অনুষ্ঠানটি সরাসরি দেখতে চাইলে ব্রাউজ করুন টেলিভিশন দেখানো পেজে। আর আজ আমরা কথা বলবো অনলাইনে যিনি যুক্ত আছেন বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক ডক্টর সৈয়দ নজরুল ইসলাম স্যার। অধ্যাপক সৈয়দ নজরুল ইসলাম, প্রথমেই আপনাকে স্বাগত এবং কৃতজ্ঞতা যে আপনি আমাদেরকে সময় দিয়েছেন। করোনার মহামারীতে আমরা আছি, শতাব্দীর মহামারীতে আমরা সবাই আছি এবং ঘরবন্দি অনেকেই যারা কাজ করতে পারেন ঘর থেকে বসে, আপনিও তেমন একজন। অনলাইনে শিক্ষা দেওয়া আপনার অব্যাহত আছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে শেষ করেছেন, ইউলেবে যুক্ত আছেন এবং আমাদের সঙ্গে যুক্ত আছেন সব কিছুতেই, সাহিত্যে, সাহিত্যের বাইরে, শিক্ষায়, এমনকি নির্বাচন কমিশনের যে সার্চ কমিটি সেখানেও আপনি অবদান রেখেছেন, সেটাও আমরা জানি। দেশের একজন সকলের শ্রদ্ধাভাজন মানুষ হিসেবে আমি জানতে চাই, এই বদ্ধ অবস্থায় একজন শিক্ষাবিদ, একজন লেখক, একজন সাহিত্য সমালোচক এবং সমাজের একজন সুদৃষ্টি রাখে এমন একজন মানুষ, তার মনন কিভাবে চলছে এই অতিমারিতে, যদি শুরু করেন। এখানে আমি আমাদের যে সাধারণ বলে যাদেরকে আমরা একটু অবজ্ঞার কথা বলি, সাধারণ মানুষ যারা আসলে অসাধারণ, তাদের সঙ্গে অন্য কারো আমি কোনো বিভাজন তৈরি করতে চাই। এই মহামারীটা এমন একটা বিষয় যেটি সকলকেই সমানভাবে ক্ষতিগ্রস্ত করেছে। যদিও ক্ষতির পরিমাণ বা ধরন এক একজনের ক্ষেত্রে হয়তো এক এক রকমের, কিন্তু এটা কেউ বলতে পারবে না যে কেউ এই ক্ষতি থেকে ঊর্ধ্বে উঠতে পেরেছে। পরিবারের স্বজন হারিয়েছেন, পরিবারের আপনজন হারিয়েছেন অনেকেই। অনেক মানুষ উপার্জন হারিয়ে পথে বসার জোগাড় হয়েছেন। তো সকলের চোখে মুখে একটা অবসাদ আমি দেখতে পাই। তো আমি একজন শিক্ষক হিসাবে সেই অবসাদটা আমার ছাত্রছাত্রীর ভিতরেও দেখি, সেটি আমাকে খুবই আহত করে। কারণ যে বয়সের ছেলে মেয়ের সঙ্গে আমার প্রতিদিনের ওঠা বসা, যাদেরকে আমি বলি তাদের সঙ্গে আমার সংসার, তাদের বয়সটা হচ্ছে সেই সুকান্তের 18 বছর বয়স থেকে শুরু করে 24, 25, 26। এই বয়সটা তো স্বপ্ন দেখার, এই বয়সটা হচ্ছে ভবিষ্যৎ নিয়ে, নিজেদের জীবন নিয়ে অনেক সুন্দর কল্পনা করার। এই সময়টা যদি তারা এরকম একটা বিপর্যয়ের মধ্যে অনেকটা পথ হারিয়ে ফেলে, তখন তো একটা প্রজন্মকেই আমার মনে হয় হারাতে যাচ্ছে। এবং এই মহামারীতে যদি গত 13 মাস আমরা দেখি, সৈয়দ মঞ্জুরুল ইসলাম, যদি 13 মাস দেখি, সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত শিক্ষা ব্যবস্থা। শিক্ষা প্রতিষ্ঠান একদিনের জন্য খোলা যায়নি, অনেক কিছু খুলেছে, বন্ধ হয়েছে, অর্ধেক চলেছে, অর্ধেক চলে নাই, কিন্তু একমাত্র শিক্ষা প্রতিষ্ঠান আমরা খুলতে পারিনি। এবং এই শিক্ষা প্রতিষ্ঠানে এটি খুবই আমার কাছে হতাশাজনক মনে হয়, কিন্তু এটাও তো ঠিক। আমরা যেরকম জীবন ও জীবিকার সমীকরণ নিয়ে ব্যস্ত, যে জন্য অনেক ব্যবসা প্রতিষ্ঠান, কলকারখানা আমাদের খুলে দিতে হচ্ছে, যেহেতু শিক্ষাক্ষেত্রে জীবন ও জীবিকা নিয়ে সেই রকম দুর্বিষহ একটা সমীকরণ আমাদের পৌঁছাতে হচ্ছে না, সেই জন্য হয়তো শিক্ষা ব্যবস্থাকে আমরা একটু দূরে রেখেছি। আর এই সন্তানদের বিপদের মুখে ফেলা, এটি আসলে খুব কাজের কথা নয়। আমি বলছি না যে তারা আক্রান্ত হতে পারে, তরুণরা সাধারণত কম আক্রান্ত হয়, কিন্তু তাদের মাধ্যমে এই জীবাণুটা বাহিত হয়ে বাড়িতে গিয়ে সবাইকে সংক্রমিত করতে পারে। সেই ভয় থেকে প্রতিষ্ঠানগুলি খোলা হয়নি। তাছাড়া শিক্ষকদের কথা ভাবতে হয়েছে, অন্যান্য যারা কর্মকর্তা কর্মচারী আছেন শিক্ষা প্রতিষ্ঠানে, তাদের কথা ভাবতে হয়েছে। সেই জন্য সরকারের সামনে এটা কোনো বিকল্প ছিল বন্ধ রাখা ছাড়া। কিন্তু আপনি ঠিকই বলেছেন, এই ক্রমাগত বন্ধ রাখতে গিয়ে আমরা শিক্ষা ব্যবস্থাকে একটা ভীষণ বিপদের সামনে ফেলে দিয়েছি, এবং যে ক্ষতিটা হলো সেখান থেকে কিভাবে আমরা পুষিয়ে উঠতে পারি সেই চিন্তাটি আমাদেরকে ব্যস্ত রাখবে আমি মনে করি আগামী কয়েক বছর। এবং আপনি যেটি বলেছেন, আমি দেখছিলাম যে এই মাসের শুরুতেই আপনি বলেছেন যে সমস্যা বহুমুখী, মোকাবেলা করতে হবে সুচিন্তায়। আপনি কি সেই সুচিন্তার ছাপ দেখেন এই অতিমারী ব্যবস্থাপনায়? না, আমি সুচিন্তার ছাপটা আমি দেখতে পাই। আমরা দিন আনি দিন খাই ধরনের মনোবৃত্তি দিয়ে, ওই ইংরেজিতে বলে ওয়ান ডে এট এ টাইম, আমরা ওইভাবে এটিকে সামাল দিচ্ছি।
কালকের কথা কালকে ভাববো, আজকে এটা দেখেনি, এটা কিন্তু আসলেই কোনো সুচিন্তার ফসল নয়। আমি মনে করি মহামারী নিয়ে আমাদের শুরু থেকেই দীর্ঘমেয়াদে একটু চিন্তা করার কথা ছিল। আপনাদের খেয়াল আছে কিনা, একজন সচিব বোধহয় বা কেউ অথবা মহাপরিচালক স্বাস্থ্য অধিদপ্তরের, তাকে খুব তিরস্কার করা হয়েছিল। তিনি বলেছিলেন এটি 2 বছর স্থায়ী হতে পারে। হ্যাঁ, এবং আমাদের অনেক রাজনীতিবিদ তার উপর খুব খড়গহস্ত হয়েছিলেন। আমি কিন্তু প্রথমেই বলেছি যে উনি খুবই সঠিক কথা বলছেন, চিন্তা ভাবনা করে এই কথাগুলি বলেছেন। তিনি হয়তো বিদেশের যে সমস্ত গবেষণা হচ্ছে সেখান থেকে দেখতে পেয়ে কথাটি বলেছেন। তখন যদি আমরা ওই দীর্ঘস্থায়ী তার কথাগুলি শোনা হতো, মনে হয় যদি দীর্ঘস্থায়ী এটি হতে যাচ্ছে ভেবে আমরা পরিকল্পনাগুলি করতাম, তাহলে আমরা অনেকটাই এই অবস্থায় এসে এত হাবুডুবু খেতে হতো না। আমাদের দুটো জিনিসের খুবই অভাব, আমাদের পরিকল্পনার খুব অভাব। ওই যে বলছে কল্পনা আছে আমাদের, কিন্তু পরি থাকে না কল্পনার সঙ্গে, এরকম একটা ভাব আমাদের। দ্বিতীয় হচ্ছে, কল্পনা শুধু পরিকল্পনা করলেই তো হয় না, তার ব্যবস্থাপনা প্রয়োজন। ওই ব্যবস্থাপনার ক্ষেত্রে আমরা সবসময় ভয়ানক দুর্বল। তো দুটি জিনিস যদি একসঙ্গে সমন্বিত না হয়, একটা কি পরিকল্পনা, পরিকল্পনা অনুযায়ী অনুযায়ী ব্যবস্থাপনা, তাহলে আমাদের সবসময় এরকম একটা দুর্বলতার ভিতর থেকে যেতে হবে না। আমি কোনো সুচিন্তার ফসল দেখি না সেখানে। আমি স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে কোনো সুচিন্তা তেমন দেখতে পাইনি। এবং আপনি দেখুন, এখন পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে স্বাস্থ্য মন্ত্রণালয়ের জন্য এই টিকা সংগ্রহ করা সম্ভব হয়নি। সরকারের ভিতর যদি একটা প্রতিষ্ঠান আর একটা প্রতিষ্ঠানকে এভাবে চিহ্নিত করে দুর্বলতার জন্য, তাহলে বুঝতে হবে সমন্বয় বলতে আমাদের কোনো কিছু ছিল। আচ্ছা, আরেকটি কথাও এসেছে যে আজকে সর্বশেষ একটা তথ্য আমরা পাচ্ছি যে চীনের সাথে চুক্তি হয়েছে চীনা ভাষায়, সেটা পড়বার জন্য একজন অধ্যাপক নিয়োগ করা হয়েছে। এবং আপনি অর্থনীতির পরিসংখ্যানে বলছে যে বার্ষিক উন্নয়ন কর্মসূচি যেটি এডিপি, সেখানে সবথেকে পারফরমেন্স খারাপের মধ্যে স্বাস্থ্য মন্ত্রণালয় আছে। 49% তারা বাস্তবায়ন করেছে, 50% বাস্তবায়ন করতে পারে নাই। যদিও বরাদ্দ ছিল, টাকার অঙ্ক দেওয়া হয়েছিল, এবং বছরের শুরুতেই কিন্তু আমরা মহামারীতে পড়েছিলাম মার্চ মাসে, এবং জুনের বাজেটেই কিন্তু যথেষ্ট অর্থ বরাদ্দ করা ছিল, কিন্তু তার খরচ করার সক্ষমতা আমরা অর্জন করতে পারি নাই। কিভাবে মূল্যায়ন করবেন? এটি তো আসলে ওই বললাম দুর্বল ব্যবস্থাপনার বিষয়। প্রথমেই যদি ধরে নেওয়া হতো যে আমাদের কি কি ক্ষেত্রে সমস্যা দেখা দিতে পারে, কোথায় কোথায় কি প্রয়োজন আমরা অনুভব করব, কোথায় কোথায় আমাদেরকে ফাঁকগুলি ভরাট করতে হবে, যদি প্রথম থেকে আমরা একেবারে উঠে পড়ে লাগতাম যে আমাদের প্রত্যেকটা ফাঁক আমরা ভরাট করে ফেলবো, আর কি কি প্রয়োজন তার একটা তালিকা সঙ্গে সঙ্গে তৈরি হয়ে যাবে, সেই বিষয়গুলি প্রয়োজনগুলি মেটাবো কিভাবে, যদি সেগুলি আমরা সব বুঝতে পারতাম, তাহলেই তো সমস্যাটা হয় না। কিন্তু আমরা ওই যে বললাম প্রতিদিনের চিন্তা প্রতিদিন করেছি, দীর্ঘমেয়াদী মধ্যমেয়াদী পৃথিবীর সবখানে শোনা যায় কথাগুলি। আমরাও তো এটা ডেল্টা প্ল্যান করে রেখেছি, বদ্বীপ পরিকল্পনা 2022 সাল পর্যন্ত, 2200 সাল পর্যন্ত। তো সেই রকম যদি দীর্ঘমেয়াদী একটা পরিকল্পনা আমরা করতাম যে 3 বছর মেয়াদী কার্যক্রম, তাহলে আমাদের শিক্ষা ব্যবস্থা কোথায় দাঁড়াবে, 6 মাস পর, 9 মাস পর, 1 বছর পর আমাদের স্বাস্থ্যের সমস্যাগুলি কোথায় আছে। যেমন একটা উদাহরণ আপনাকে দেই, আমরা একবার দেখলাম যে বিশাল একটা হাসপাতাল করা হলো, সেই হাসপাতালটা হঠাৎ করে পত্রিকায় আসলে উধাও হয়ে গেল। পরে শুনলাম উধাও হয়নি, যন্ত্রপাতি খুলে বিভিন্ন জায়গায় পাঠানো। তার মানে কি, ধরে নিয়েছিলেন এই কর্তৃপক্ষ যে আর করোনার আক্রমণ, কোভিড এর আক্রমণ আমাদের হবে না। তারপর তাড়াহুড়ো করে আরেকটি চালু করা হয়েছে, যেটার অবকাঠামো তৈরি ছিল কিন্তু 1 বছর চালু হয়নি। হ্যাঁ, এটাই তো বলছি যে ওই হাসপাতালগুলি থাকতো যখন দ্বিতীয় ঢেউটা এলো, খেয়াল আছে কিনা আপনার, মানুষ তো প্রাণান্তকর পরিশ্রম করেও একটা হাসপাতালের একটা সিট পাওয়া বিশাল যেন একটা সোনার হরিণের মতো হয়ে। তো এই বিষয়টা তো হতো না। তারপর ধরুন এই যে ডিএনসিসি তে নতুন একটা হলো, সেখানে কিন্তু পুরোনো একটা হাসপাতাল ছিলই, মানে অবকাঠামো সেটাকে আবার সাজিয়ে গুছিয়ে নেওয়া হলো। তো এই ধরনের কাজ কেন হতো? তাছাড়া টিকা কিনা নিয়ে, টিকা তো প্রত্যেকটা দেশ বহু আগে থেকেই পরিকল্পনা করে রেখেছে। আমি মিয়ানমারের একটা প্রতিবেদন দেখলাম, তারা বলছে সেখানে সামরিক শাসন হচ্ছে, আমরা জানি গণতন্ত্র সেখানে নির্বাসনে গেছে, সবই বুঝেছি আমরা, কিন্তু তারা যে বহু আগে থেকে পরিকল্পনা করে বলছে যে আমরা একই ঝুড়ি থেকে সব ডিম কিনবো না, বা একই ঝুড়িতে আমরা সব ডিম রাখবো না। এটাই করা উচিত ছিল। চীনের সঙ্গে, রাশিয়ার সঙ্গে যদি আমরা আগে থেকে সম্পর্কটা করে ফেলতে পারতাম। আপনি যেটা বলছেন যে চীনা ভাষায় আমরা দস্তখত করছি নাকি রাশিয়ান ভাষায় দস্তখত করছি, এটা তো আসলে একেবারে বড় একটা গাফ। এটা কেন? এই বিশেষজ্ঞকে দিয়ে বা অধ্যাপককে দিয়ে যদি চীনা ভাষার দলিলটা আগেই পড়ে নিতাম আমরা, তাহলে তো আমাদের এই অবস্থানে যেত। আমরা নিশ্চয়ই এই ব্যাপারে ব্যাখ্যা চাইবো, নিশ্চয়ই স্বাস্থ্য বিভাগ আমাদেরকে জানাবে। আরেকটি যেটি আপনি বলছেন, এই যে এখন আমরা জীবনের ঝুঁকি নিলাম জীবিকার জন্য,
কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে তেমন ঝুঁকি বা এখন তো কোনো মানে মহাবিদ্যালয় যদি আমরা কলেজ বা বিশ্ববিদ্যালয় তাদের কোনো শিক্ষার্থীরা তো বাসায় বসে থাকে না, তাহলে ওই স্তরের শিক্ষা প্রতিষ্ঠানটা প্রাথমিকভাবে আমরা খুলতে পারি কিনা, আপনার মত কি? না, পারি, কিন্তু আনুষ্ঠানিকভাবে সরকার ঘোষণা দিয়ে কাজটি করতে পারে, কারণ তাহলে দায় দায়িত্ব সরকারের হাতে পৌঁছে যাবে। মিডিয়া থেকেই তখন তোপ দাগা হবে সরকারের উপর যে আপনারা এই সন্তানদের যে বিপদের মুখে ফেলে দিলেন, কি কোন অধিকার থেকে দিলেন, এই সমস্ত কথাবার্তা উঠবে। তো সরকার যেটা করেছে সন্তানদের সুরক্ষার জন্য, আমাদের শিক্ষার্থীদের সুরক্ষার জন্য ঠিক কাজটি করেছে। তবে ওই যে বললাম, আগে থেকে যদি আমরা পরিকল্পনা করে এগোতাম তাহলে আমরা একটা মিশ্র পদ্ধতির মাধ্যমে শিক্ষাটা দিতে পারতাম। আমি খুব সংক্ষেপে বলি, মিশ্র পদ্ধতিটা যেমন যে সমস্ত মানবিক বিষয় আমরা কম্পিউটারের মাধ্যমে অনলাইনে পড়াতে পারি সেগুলি পড়ালাম, কিন্তু কিছু বিষয় আছে বিজ্ঞান যেরকম, যেখানে গবেষণাগার লাগে, সেখানে সপ্তাহে ঘুরিয়ে ঘুরিয়ে আমরা শ্রেণীকক্ষে নিতে পারা সম্ভব ছিল। তাহলে এই যে এখন যে বিপর্যয় হলো আমাদের শিক্ষার, এইটা যদি আমাদের এখন আমরা দ্বিতীয় ঢেউ একরকম মানে নিয়ন্ত্রণের মধ্যে আছে, হয়তো তৃতীয় ঢেউয়ের একটা ধাক্কার আশঙ্কা আমরা করছি, তাহলে তো আপনি যেটি বলছেন সে অনুযায়ী তো এখন সেই পরিকল্পনাও করে রাখা দরকার যে আমাদের যদি সত্যি তৃতীয় ঢেউ হয়, আমরা যদি আরও এক বছর স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় খুলতে না পারি, তাহলে আপনি যেটি বলছেন সেই মিশ্র ব্যবস্থাপনা বা সেই পরিকল্পনা তো আমরা দেখছি না, সেটি তো এখন করে দেখা যায়। সবচেয়ে বড় জিনিস হচ্ছে যে আমরা যদি অনলাইন শিক্ষাটা দিতে চাই, যেটা আমরা এক বছর থেকে দিচ্ছি, পরিষ্কার দেখতে পাচ্ছি একটা ডিজিটাল ডিভাইড, ডিজিটাল বৈষম্য তৈরি হয়ে গেছে। বিশাল সংখ্যক শিক্ষার্থীর হাতে কোনো ল্যাপটপ নেই, একটা মোবাইল ফোনও নেই। আমরা তাদের জন্য কি করছি, এটাই তো একটা পরিকল্পনার বিষয় হওয়া উচিত ছিল, যে প্রত্যেকের হাতে একটা ল্যাপটপ কিভাবে পৌঁছানো যায়। সরকার সেই জন্য অর্থ বরাদ্দ দিতে পারতো, ব্যাংকগুলিকে, অনেক প্রতিষ্ঠানকে সিএসআর এর অধীনে সেটি করতে বলতে পারতো। তারপর আপনি বিটিসিএল কে এবং আমাদের টেলিটককে ক্ষমতায়ন করে বিনামূল্যে এই শিক্ষার্থীদের সঙ্গে ভালো ইন্টারনেট সংযোগ যদি দিতে পারতাম আমরা, তাহলে আমাদের পক্ষে সম্ভব ছিল। আপনি খেয়াল করুন, আমাদের এই ক্ষেত্রে আমরা খুবই ভালো অগ্রগতি অর্জন করেছি। আমাদের টিকাদান কর্মসূচিটা কি সুন্দরভাবে করা হলো অনলাইনে পুরোটা। আমরা যদি সেটি করতে পারি, তাহলে আমাদের অনলাইন শিক্ষায় কেন আমরা সেই মনোযোগটা দিতে পারি না, অথবা সেই বিনিয়োগের সমাবেশটা ঘটাতে পারি না, এটি আমার আসলে মনে হয় না আমাদের এখানে। আপনি লিখেছেন মার্চ মাসের লেখা, খুব সম্প্রতি আমি বলবোই, সুবর্ণ জয়ন্তী উপলক্ষে লেখা, যে আমাদের 50 বছরের ইতিহাসটা আশা জাগানিয়া, আমাদের অর্জনগুলো চমৎকার, কিন্তু এই উন্নয়নের প্রদীপের নিচে যে অন্ধকার, যার একটি নাম বৈষম্য, সেদিকেও নজর দিতে হবে। একটু আগে সেই বৈষম্যের কথাই আমরা বলছিলাম, আপনিও বলছিলেন। তাহলে এইটা কেন হচ্ছে যে আমরা 50 বছরের সুবর্ণ জয়ন্তী পালন করতে পারি কিন্তু বৈষম্য দূর করার পরিকল্পনা করতে পারি না, 100 বছর দূরে দেখতে পারি, তাহলে মাঝখানের শূন্যতাটা কোথায়? আমরা বৈষম্য সৃষ্টিকারী বিষয়গুলিকে ভালোভাবে বুঝিয়ে উঠতে পারি। আমাদের কৃষিভিত্তিক সমাজে বৈষম্যটা চোখের সামনে থাকে এবং খুব বড় ধরনের বৈষম্য ঘটতে দেয়া হয় না সমাজে, কিন্তু কারণ যিনি ধরুন জমির মালিক, তিনিও অনেক সময় তার যে খেতে যে কাজ করছে তার পাশে দাঁড়াতে পারেন, এবং সবাই যখন একইভাবে উপদ্রুত হয় তখন বৈষম্যটা সবাই সহ্য হয়ে যায়। এটা এইভাবে আমাদের দেশ চলে আসছিল, কিন্তু যখন আমরা যন্ত্রযুগে প্রবেশ করলাম, এই কলকারখানা হলো, তখন বৈষম্যটা এমন ভাবে হলো যে মালিক খুব সুরক্ষিত জায়গায় বসে, শ্রমিকের নামও জানে না, কাজে বৈষম্য হচ্ছে, মালিকের কিছু আসে যায় না। সেভাবে আমরা একটা যান্ত্রিক সমাজ তৈরি করেছি যেখানে বৈষম্যটা প্রত্যেকের নিজস্ব বিষয় হয়ে দাঁড়িয়েছে। এটি কিন্তু আসলে হওয়া উচিত ছিল, সমাজের বিষয় হওয়া উচিত, রাষ্ট্রের বিষয় হওয়া উচিত। আমাদের সংবিধান বলছে এখানে দায়িত্বকার, আপনি সংবিধানের কথা বলছেন, অবশ্যই সংবিধানে মানে গণপ্রজাতন্ত্র বাংলাদেশ, শুধু প্রজাতন্ত্র না, মানে গণপ্রজাতন্ত্র, পাবলিক মানে পিপলস রিপাবলিক, শুধু রিপাবলিক না, সেটা অল্প কয়েকটি দেশের মধ্যে আমরা একটি। এবং সেখানে আপনি লেখায় বলছেন যে এই না হলে যারা উন্নয়নের প্রধান রূপকার, কৃষক, শ্রমিক, খেটে খাওয়া মানুষ, শহর গ্রামের উদ্যোক্তা, তাদের প্রতি সম্মান দেখাতে আমরা ব্যর্থ হব। এসব মানুষ রাজনীতির স্লোগান না দিয়ে হানাহানির পঙ্কিলতায় পা না ফেলে তাদের কাজ করে গেছেন, তারা পরিশ্রম করে যাচ্ছেন, কিন্তু প্রায় তাদের ন্যায্য মজুরি পান না। অবশ্যই এর তো ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন নেই, আমাদের চারদিকে তো আমরা দেখতে পাচ্ছি। ধরুন এই যে আমাদের স্বাস্থ্য ব্যবস্থায় যারা সামনে থেকে লড়ছেন, আমাদের ডাক্তার, আমাদের সেবাকর্মী যারা আছেন, নার্স, আর যারা টেকনিশিয়ান আছেন, প্রযুক্তিবিদ, প্রত্যেকেই কিন্তু সাংঘাতিক খাটছেন। আপনি খেয়াল করে দেখুন, এই প্যান্ডেমিকের সময় তাদের কারণেই কিন্তু আমরা টিকে আছি বলা যায়। তারা যে যত্ন দিচ্ছেন, মানুষকে যে সেবা দিচ্ছেন, কিন্তু সেই পরিমাণ তাদেরকে
আসলে আমরা কিছু ফিরিয়ে দিতে পেরেছি কিনা, না তাদের প্রতি এক ধরনের অবহেলা আমাদের আছে। আমাদের স্বাস্থ্য ব্যবস্থায় এখনো সেই মাঠ কর্মীরা উপেক্ষিত রয়ে গেছেন, যাদের অভাবে আমরা হয়তো অনেক বেশি ক্ষতির সম্মুখীন হতে পারতাম। প্রত্যেকটা ক্ষেত্রে যে শিক্ষকরা যেখানে মাঠের কর্মী আসে, শিক্ষকদের বেতন কিরকম দেয়া, খুব লজ্জার বিষয় যে একটা জাতি তার প্রাথমিক শিক্ষকদের যথাযথ মূল্যায়ন করতে পারেনি এখন। একটা জাতি তার কৃষকদের মূল্যায়ন করতে পারেনি, প্রবাসী শ্রমিকদের করতে পারেনি। আপনি দেখুন এখন বিমানের যে উড়াল ক্যান্সেল হয়ে গেছে, বাতিল হয়ে গেছে, এখন কত মানুষ ভিড় করছে প্যান্ডেমিকের সময় টিকিটের জন্য, হাহাকার করতে আছে। তাদের তো বাড়ি বাড়ি টিকিট পৌঁছে দেওয়ার কথা, সেই প্রযুক্তি তো আমরা তৈরি করে ফেলেছি। তাদের কেন আসতে হবে শ্বশুর? কারণ তাদের পাঠানো বৈদেশিক মুদ্রা দিয়ে আমরা রিজার্ভের গর্ব করি। অবশ্যই আমরা রিজার্ভ নিয়ে অনেক গর্ব করি, কিন্তু যাদের পরিশ্রমের রিজার্ভটা হলো, যাদের রেমিটেন্স আসছে, বলা হচ্ছে রেমিটেন্স অনেকে কিন্তু বিদেশে যা সঞ্চয় করেছেন সব বিলিয়ে দিচ্ছেন পরিবারের। এই রেমিটেন্স একদিন শূন্য হতে পারে, আমরা জানি না, কিন্তু আমরা ধরে নিয়েছি এই সমস্ত মানুষজন বাইরে যাবেন। ওই যে আমাদের শিক্ষা ব্যবস্থা আমরা ধরে নিয়েছি যে মাদ্রাসা যাবে গরিব ছেলে মেয়ে, মধ্যবিত্তরা যাবে বাংলা মাধ্যমে, আর উচ্চবিত্তরা যাবে ইংরেজি মাধ্যমে। বিভাজনটা আমরা তৈরি করে দিয়েছি, চমৎকার ভাবে চলছে। অথচ ক্ষুদ্র কমিশন কত আগে থেকে বলে এসছে, 74 সালে বলেছে যে শিক্ষায় 5 থেকে 7% বরাদ্দ দিতে হবে, কোনো বৈষম্য করা যাবে না। এত চমৎকার একটা দলিল, তারপরও আমরা সেই দলিলটা কাজে লাগাতে পারি। কিন্তু আপনি বলছেন কারা দায়ী, আমি বলবো আমরা সবাই দায়ী। আমরা যারাই শিক্ষিত, যারাই একটু ভালো অবস্থানে আছি, আমি সেখানে একজন অংশীদার সেই বৈষম্যের। আমি আপনাকে বলছি অধ্যাপক মঞ্জুরুল ইসলাম, আমার প্রশ্নটা তাহলে যে এই যে আপনি বলছেন যে ক্ষুদ্র থেকে শিক্ষা কমিশনে স্পষ্টভাবে 2 থেকে 5 ভাগ জিডিপির বরাদ্দ রাখার কথা বলা হচ্ছে, 5 থেকে 7 ভাগ, দুঃখিত, 5 থেকে 7 ভাগ। কিন্তু সেখানে যদি দেখেন, এখন তো কথা হচ্ছে, আমাদের অর্থনীতিবিদরা বলছেন যে বরাদ্দ বাড়ানোটাও আমরা চাই না, যতটুকু বরাদ্দ করা হয় তার গুণগত বাস্তবায়নও তো আমরা দেখি না। আমি একটু আগে বললাম যে যত টাকা বরাদ্দ করা হয়েছিল স্বাস্থ্য খাতে, তার অর্ধেকও খরচ করা যায়নি। তাহলে এখন কি আমরা বরাদ্দ বাড়ানোর কথা বলবো, নাকি এই 3 তারিখে বাজেট দিবে, 30শে জুন পাস হবে, আর মাত্র কয়েকদিন আমরা বরাদ্দ বাড়ানোর থেকে বরাদ্দকৃত অর্থ সঠিক বাস্তবায়ন, সঠিক ব্যয়ের কথা বলবো? আমি শুনে আসছি, এই ন্যারেটিভটা বহুদিন থেকে শুনছি। এটা অনেকেই বলেন, যারা সরকারের সঙ্গে আছেন তারা বলেন, সরকারি কর্মকর্তারা অনেকেই বলেন যে শিক্ষার ক্ষেত্রে বরাদ্দ দিলে কি হবে, আমাদের তো ব্যবস্থাপনা নেই। ব্যবস্থাপনা নেই মানে কি? বরাদ্দের সঙ্গে ব্যবস্থাপনা, যাকে বলে মানিক জড়ি হিসেবে যাওয়ার কথা, একটা মুদ্রার এপিঠ অপিঠের মতো থাকা উচিত। ব্যবস্থাপনা তো আমরা শিখি, আমাদের হাজার হাজার এমবি আমরা তৈরি করছি, কিন্তু ব্যবস্থাপক তৈরি করছি আমরা না। হলে ভারত থেকে এত বড় বড় বেতনে আমরা ব্যবস্থাপক নিয়ে আসি, তাদেরকে সুপার ম্যানেজার বলা হয়। আপনি এমন কোন ক্ষেত্র নেই যেখানে ভারত, কোরিয়া, চীন থেকে আমরা ব্যবস্থাপক ভাড়া করে নিয়ে আসিনি। আমাদের যারা শ্রমে গ্রামে, আপনি যেটা বলছিলেন, শ্রমে গ্রামে আমাদের বিদেশি শ্রমিক যারা আছেন, তারা বিদেশে যারা কাজ করেন, তারা যে টাকাটা আমাদের পাঠাচ্ছেন, এখন 20-21 বিলিয়ন ডলারে সেটি দাঁড়িয়েছে। তার থেকে $6 বিলিয়ন নিয়ে যাচ্ছেন এই সমস্ত বিশেষজ্ঞ, তাও সেটা সরকারি ভাবে, আর এমনিতে নিয়ে যাচ্ছেন অনেকেই। তো এত বড় একটা অংশ আমাদের আবার ফেরত চলে যাচ্ছে দেশের বাইরে, সেটা আমরা রাখতে পারছি না। এটা তো আমাদের লজ্জার কথা। আমাদের শিক্ষা তাইলে কোথায় গেছে, যেখানে আমরা উন্নত ব্যবস্থাপক তৈরি করতে পারছি? আমাদের স্বাস্থ্য খাতে যে টাকাটা বরাদ্দ দেওয়া হয়, কেন এটা ব্যবস্থাপনা করা? তার কারণটা হচ্ছে আমরা ধরে নিয়েছি, ওই যে গৌরী সেনের টাকা বলে একটা কথা আছে না, এই সব তো গৌরী সেন দিচ্ছে। আরে গৌরী সেন বলে তো এখন কেউ নেই, এখন তো জনগণের টাকা। আপনি যেটা বলছেন গণপ্রজাতন্ত্রী, জনগণের করের টাকা, জনগণের শ্রমিক ঘামের টাকা আপনাকে দেওয়া হচ্ছে, আপনি সেটা ব্যবস্থাপনা করতে পারবেন না। তাহলে আমাদের মারা যে একটা সংসার ব্যবস্থাপনা করেন, তাদের থেকে শিখেন না কেন? সেটাই। আমি তো আমার মাকে দেখতাম পুরো ব্যবস্থাপনা করতেন, হিসাব করে পুরো মাসের খরচটা। আমার মা কিন্তু খুবই একেবারে বিষয়ভিত্তিক বিষয় চিন্তা তার মাথাতেই ছিল না। সবচেয়ে অবিষয়ী মানুষ ছিলেন আমার মা, বই নিয়ে পড়ে থাকতেন সব সময়। তিনি যদি এত সুন্দর ব্যবস্থাপনা করতেন আমাদের পরিবারটাকে, প্রত্যেক সন্তান ঈদে কি পাবে, আমার বাবা সবসময় বাইরে বাইরে চাকরি করতেন, সেজন্য বাবার ভূমিকাটা আমরা অত পাইনি, মায়ের ভূমিকা পেয়েছি। আমার মা যদি সংসারটা এইভাবে চালাতে পারে, তাহলে তার রাষ্ট্র কেন চলবে না? তার কারণ আমার মা সেখানে ওই কোনো ফাঁক রাখেননি, এই টাকাটা অমুক চুরি করে নিয়ে যাবে, এই টাকাটা অনেকে পকেটে করে নিয়ে যাবে, এটা কোনোদিন হয়নি। তো এই সততা যেটা আমরা সংসারে দেখি, সংসারের টাকা খরচের ক্ষেত্রে তো আমরা সততার পরিচয় দিই, রাষ্ট্রের টাকাটা আমরা খরচের ক্ষেত্রে আমরা সততার পরিচয় কেন দেই? যদি আমরা দিতাম, তাহলে ব্যবস্থাপনাটা এমনিতেই অনেক উন্নত হতো।
আর যারা সত্যিকার ব্যবস্থাপনা জানেন তাদেরকে কখনো অন্তর্ভুক্ত করা করা হয়নি, সেটি আমরা একটু এটা হচ্ছে আলোচনা করবো। আরেকটা বিষয়। আপনি যদি আপনি মার কথা বললেন জন্য আমি উল্লেখ করতে চাই যে আপনার সিলেটের জন্ম 1951 সালে জানুয়ারি, 18 জানুয়ারি, আমার যদি ভুল না হয়ে থাকে। সিলেট থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেছেন সিলেট পাইলট স্কুল এবং সিলেট এমসি কলেজ। আপনার মধ্যে সিলেটি লোক দেখি না, বা না, আমি কিন্তু ইংরেজি, সিলেটি বা আপনি কিন্তু। ইংরেজিতে পড়ালেখা করেছেন, ইংরেজিতে শিক্ষাদান করেন, মানে ইংলিশের শিক্ষক, আপনি ইংরেজির শিক্ষক, কিন্তু আপনি বলছেন বাংলাকে আমরা গুরুত্ব দিচ্ছি না, সেটাও আমাদের একটা মহা সংকট। আমি একটু পরে আবার শুনবো, একটু বিরতিতে ফিরে এসে ডক্টর সৈয়দ মঞ্জুরুল ইসলাম আমাদের সঙ্গে থাকুন, দর্শক আপনারাও থাকুন আমাদের সঙ্গেই। আমন্ত্রণ আরেকবার উপসংহারে। আমাদের সাথে অনলাইনে সরাসরি যুক্ত আছেন বাংলাদেশের বিশিষ্ট শিক্ষাবিদ, কথাসাহিত্যিক ও সাহিত্য সমালোচক অধ্যাপক ডক্টর সৈয়দ মঞ্জুরুল ইসলাম। সৈয়দ মঞ্জুর, আমি আপনার মার কথা উল্লেখ করলেন যেন আমি সিলেটের কথাটা উল্লেখ করলাম, এবং আপনি বোধহয় খুব ব্যতিক্রমী একজন যাকে কেউ সিলেটি হিসেবে বুঝতে পারবে না, সেটা কিভাবে দেখেন? না, আমার ছোটবেলা থেকে আমি বাইরে বাইরে ছিলাম। কুমিল্লাতে ছিলাম 4 বছর, তারপর 18 বছর বয়সে চলে এলাম ঢাকায়। আমি যখন সূর্য সেন হলে থাকতাম তখন আমার সব জেলার বন্ধু ছিল। আচ্ছা, ফলে আমার ভাষাটা ওরা মাঝে মাঝে আমার সঙ্গে আমাকে খোঁটা দিত, বলতো যে তোমার কথাতেও কমলা লেবু শোনা যাচ্ছে, গন্ধটা পাওয়া যাচ্ছে। ফলে আমি খুব সতর্ক ছিলাম যে অন্তত আমার সিলেটি টানটা যেন আমার কথায় না আসে। এক সময় সেটি আমি ভালোভাবে রপ্ত করলাম, কিন্তু এখনো যখন আমি সিলেটি ভাষায় কথা বলি আমি খুব খাঁটি সিলেটি ভাষাতেই কথা বলি। আচ্ছা, সেইটা, এবং সেই ক্ষেত্রে আমি প্রশ্নটি করেছিলাম, আপনি লিখেছেনও যে বাংলার দিকে আমাদের গুরুত্ব কম, ভাষার দিকে, মাতৃভাষার দিকে, এবং শিক্ষার মানে এই যে মান উন্নয়ন হচ্ছে না, উন্নত শিক্ষা ব্যবস্থা করতে পারছি না, সেটাও বোধহয় একটা কারণ যে আমরা যত আন্দোলনের কথা বলি 21শে ফেব্রুয়ারি এলে, কিন্তু সারা বছর ভাষা নিয়ে সেই যুদ্ধটা হয়তো কম হয়। আপনি কি বলেন? যে আন্দোলনটা এদেশে হয় না এখন, আর সেটি হচ্ছে শিক্ষার আন্দোলন। দেখুন, রবীন্দ্রনাথ ঠাকুর শিক্ষার আন্দোলন করেছেন, নজরুল ইসলাম শিক্ষার আন্দোলন করেছেন। আমরা জানি যে তিনি খুব শিক্ষিত ছিলেন না, কিসের কি, তার মতো শিক্ষিত বাঙালি কয়জন ছিল, তার মতো উদার মনের বাঙালি কয়জন ছিল? সেই নজরুলকে আমরা অবহেলা করছি। তারপর দেখুন 30-এর দশকে যারা আমাদের দেশে পথ দেখিয়েছে, শিক্ষার আন্দোলন করেছেন, মোহাম্মদ শহীদুল্লাহর মতো মনীষী, তারা যে কথাগুলি বলেছেন তাদের সেগুলি আমরা ভুলে গেছি। আমরা ভুলে গেছি যে শিক্ষা নিয়ে সবসময় আন্দোলনে থাকতে হবে। আন্দোলনটা কিসে? শিক্ষা যে প্রাণ সঞ্চার করে জাতির, সেই প্রাণ সঞ্চারের সবগুলি রাস্তা পরিষ্কার রাখতে হবে, এটাই হচ্ছে শিক্ষা। শিক্ষা, এবং আর সেই শিক্ষাটা শুধু কিতাবী বিষয় নয় প্রণব, শিক্ষাটা হচ্ছে মনের জানলাগুলি খুলে দেয়া, মানুষকে আলোকিত করা। মানুষ এই কথাটা গঠনের আমরা বিষয়, কাজটা আমরা করতে পারছি। মনন গঠনের শিক্ষা। অবশ্যই। শুধু বলতে না, আপনি নিজে বলেছেন যে আপনি গল্প লেখেন, প্রবন্ধ লেখেন, এবং সারা বিশ্বের সাহিত্যের সাথে আমাদেরকে পরিচয় করিয়ে দিবার যে অনন্য সাধারণ অবদান আপনি রেখেছেন। অনেক বইয়ের নাম আমি হয়তো বলতে পারবো আপনার লেখা, তা যে কোনো জায়গায় গেলে আপনি পাবো, কিন্তু সবার মনে হয়তো গেঁথে আছে অলস দিনের হাওয়ার কথা। কারণ অলস দিনের হাওয়া পড়ে আমরা মিলান কুন্ডেরার অমরত্ব জেনেছি, অলস দিনের হাওয়া পরে অক্টোবিস পাজের কবিতা সম্পর্কে জেনেছি, বইয়ের আধুনিকতা শিখেছি, হয়তো কিছুটা শিখি নাই, হয়তো জানতে পেরেছি। এই যে বিশ্ব সাহিত্য নিয়ে কাজ করলেন, আবার নিজেও বলছেন যে আমি গল্প লিখি কথ্য ভাষায়, প্রত্যেক গল্পের পিছনে একটি বাস্তবতা আছে, এত গল্প জীবনে যে এক জীবনে লিখলে ভগ্নাংশ শেষ করা যাবে না। এই যে বাংলাদেশ গল্পের দেশ, জীবনের দেশ, তাতে কি কতটা সন্তুষ্ট আছেন সাহিত্য চর্চা বা দেশের সাহিত্য? দুটো প্রশ্ন একসঙ্গে এসছে। আমার অলস দিনের হাওয়ার যে পর্যায়টা ছিল সেটি, আর আমার গল্প লেখার। আমি শুরু করেছিলাম গল্প লেখা দিয়ে। আমার একটা গল্প বিচিত্রায় বেরিয়েছিল 1973 সালে। হ্যাঁ, তখন আখতারুজ্জামান ইলিয়াস, আমাদের বাংলা সাহিত্যের মহিরুহ যাকে আমরা বলি, তিনি, তার সঙ্গে আমার খুব একটা হৃদ্যতা ছিল, আমি তাকে প্রচন্ড রকম শ্রদ্ধা করতাম, তিনি আমাকে স্নেহ। তার সঙ্গে দেখা হয়েছিল, তিনি বললেন যে হ্যাঁ গল্পটা লিখেছো কিন্তু প্রবন্ধটার দিকে মনোনিবেশ করা উচিত। আমি ধরে নিলাম যে ওনার পছন্দ হয়নি। তো আমি গল্প লেখা ইস্তফা দিয়ে আমি আমার সাহিত্য নিয়ে, আমার লেখানিকে নিয়ে পড়লাম, পড়াশোনা নিয়ে আমার পিএইচডি করার কথা ছিল, বিদেশে চলে গেলাম। ওই 4 বছরে আমি বিদেশে অনেক বই দেখেছি। একটা লাইব্রেরি ছিল, একটা স্বপ্নের লাইব্রেরি যাকে বলে, গ্রন্থাগার। সেখানে এমন কোনো বই ছিল না যেগুলি পাওয়া যায়নি। আর যে কোনো বই আমি যদি বলতাম বইটা এনে দিন আমাকে, 15 দিন 20 দিন পর আরেকটা লাইব্রেরি থেকে সে বইটা আমাকে পৌঁছে দেয়া। তখন যে বইটা পড়াশোনা করেছিলাম, ফেরার পথে আমার যিনি সুপারভাইজার ছিলেন তিনি আমাকে অনেক বই উপহার দিয়েছিলেন।
অনেক ম্যাগাজিন আমাকে উপহার দিয়েছিলেন। সেগুলি নিয়ে আমি দেশে চলে আসার পর আবুল হাসনাত, যিনি সদ্য প্রয়াত আমাদের খুবই সংবাদের শ্রদ্ধেয় তখনকার সাহিত্য সম্পাদক, মাহমুদ আল জামান নামে যিনি কবিতাও লিখতেন, ওনার মতো সম্পাদক, কবি, ছোটদের বাচ্চাদেরও কাজ করেছেন তিনি আমাকে বললেন আপনি বিদেশি সাহিত্য নিয়ে একটু লিখুন। ওই শুরু হয়ে গেল। রবীন্দ্রনাথ থেকে আমি একটা পংক্তি মেরে দিলাম, অলস দিনের হাওয়া। আচ্ছা, তো সেটি আমার তখন এক সপ্তাহ আমারটা বেরোতো, এক সপ্তাহ আমার হক ভাইয়ের সৈয়দ শামসুল হক, আরেকজন আমাদের মহিরুহ, তিনি লিখতেন মার্জিনে মন্তব্য অথবা রিড কলমের টানে। তো সংবাদের সাময়িকীটা তখন সবাই পড়তেন, আর তো সাময়িকী তেমন ছিল না। আর এখন তো ফেসবুকে সবাই সবকিছু পড়ে অনলাইনে। তখন পত্রিকাই ছিল একমাত্র সম্বল। এই বৃহস্পতিবার বেরোতো, সেটার জন্য মানুষ বসে থাকতো। এইভাবে অনেকে আমার এই লেখাটা পড়েছেন, উদ্বুদ্ধ হয়েছে। কিন্তু আর আমি যখন আবার গল্পে ফিরে আসলাম, তখন আমি ওই কথ্য ঐতিহ্য মানে কথ্য ভাষা না, এই যে কথিত মানে কি অরাল স্টোরি ট্রেডিশন, যে গল্প বলার একটা, আমাদের দেশে কিন্তু গল্প বলার ঐতিহ্য 1000 বছরের, আর গল্প লেখার ঐতিহ্য মাত্র 300 বছরের। তো আমি নতুন ঐতিহ্যে না গিয়ে, এটি একটা আবার আমাদের উপনিবেশিক ঐতিহ্য, আমি সন্তর্পণে সেখান থেকে বেরিয়ে আবার গল্প বলার পুরনো ঐতিহ্যে গেলাম। সেখানে যে অসামান্য গল্প ঘুরে বেড়ায়, এই যে কথা শরীর সাগর, যে অনেকেই হয়তো জানেন না যে কথা শরীর সাগর মানে কথার সমুদ্র, যেখানে অনেক নদী মিলিত। আচ্ছা, তো কথা সাহিত্যটা সমুদ্রই তো আমাদের আছে, আমাদের সেই উত্তরাধিকার আমাদের আছে বলে আমি মনে করি যে এখানে পা রাখাটা অনেক দরকার ছিল। আপনি সর্বশেষ বই কয়লাতলা ও অন্যান্য গল্প, আমি দুঃখিত আমার এই বইটা পড়া হয় নাই, আমি নামটাই জেনেছি কারণ আলোচনা হয়েছিল, একটা অনুষ্ঠান হয়েছিল সেখান থেকে। আমার প্রশ্ন যে এখন এই গল্পের মধ্যে আপনি আবার ফিরে এসেছেন যদি আমি ধরি, কিন্তু এখন আপনার কাছে কি এরকমই চাহিদা মানুষের যে আপনি সমাজতত্ত্ব নিয়ে লিখবেন, সরকার নিয়ে লিখবেন, সংসার নিয়ে লিখবেন? মানুষের অনেক বেশি কঠিন জিনিস আপনার কাছে আমরা চাই, হয়তো সেই জন্যই আপনাকে একজন নাগরিক হিসাবে একটি রাজনৈতিক কর্মকাণ্ড, আমি যদি বলি যে নির্বাচন কমিশনের যে সার্চ কমিটি, সেখানেও রাখা হয় আপনাকে। মানুষকে এই চাহিদাই বেশি দেয় আপনাকে, নাকি গল্পই বেশি চায়? আমি সেটাই বলতে পারবো না, এটা মানুষই বলতে পারবে। তবে আমি মনে করি যে যে বিষয়গুলি আপনি বলেন সমাজতত্ত্ব নিয়ে বা দেশ নিয়ে, রাজনীতি নিয়ে, তরুণদের অনেক বেশি সম্পৃক্ত হওয়া। আচ্ছা, আমাদের যে কাজ আমরা করেছি, আমরা কিছুটা পুরনো হয়ে গেছি। আমার মনে হয় না যে আমি নতুনদের সঙ্গে ততখানি তাল মিলিয়ে চলতে পারবো। এটি তো ভিন্ন একটা যুগ এসে গেছে আমাদের। তো আমি মনে করি যে আমার জায়গাটা এখন ছেড়ে দিচ্ছি আমি সব তরুণদের হাতে। আমি খুবই আশাবাদী তরুণদের নিয়ে, এবং তরুণ যারা রাজনীতি নিয়ে কথা বলছে, ভাবছে, তারা অনেক সুন্দর সুন্দর ভাবনা আমাদের উপহার দিচ্ছে। তো তাদেরকে যদি আমরা তাদের একটা সমাবেশ ঘটাতে পারি, আমিও তো সেখানে একজন বন্ধুর ভূমিকা পালন করতে পারি, এর বেশি কিছু আমি করতে পারবো। কিন্তু আমরা যে বলি, অনেকে যে নাকুচো ভাব দেখায় যে তরুণরা রাজনীতি থেকে বিচ্ছিন্ন, তারা রাজনীতি পছন্দ করে না, তারা সামাজিক যোগাযোগ মাধ্যমের মধ্যে চলে গেছে, তারা বই পড়ে না, তারা ডিজিটাল ডিভাইসে চলে গেছে, সেই সমালোচনা তো সঠিক বলে মনে হয় না। আপনি কি মনে করেন? একেবারেই না। আপনি তাদের পথগুলি রুদ্ধ করে বলছেন তারা সেই পথে চলতে পারবে না। দেয়াল তো আপনিই তৈরি করেছেন, দেয়াল তো তরুণরা তৈরি করে, এবং তারা সেই দেয়াল দেখে ভেবেছে, বুড়োরা যখন দেয়ালটা তৈরি করেছেন তখন হয়তো সেটি সঠিক। তাদেরকে সেইটুকু বোঝাতে হবে যে দেয়ালগুলি যেখানে তৈরি হয়েছে তার সামনে সেটি ভাঙতে হবে। আমরা সংরক্ষণবাদের দেয়াল তুলে দিয়ে আমাদের মেয়েদেরকে অক্ষম করে রেখেছি, আমাদের তরুণদেরকে অক্ষম করে রেখেছি। আমাদের তরুণ যারা ধরুন মাদ্রাসাগুলিতে পড়ছে, তাদের ধরে নিচ্ছি তারা ডাক্তার, ইঞ্জিনিয়ার হতে পারবেন না। কেন? মনিরুল ইসলাম, আপনাকে একটু থামাই। এই যে তরুণদেরকে ভাঙ্গার ব্যাপারে উৎসাহিত করার জন্য প্রবীণদের দায়িত্ব কি, সেই জায়গাটা কথা বলবো বিরতির পরে এসে আপনাকে জানতে চাইব, এবং নিশ্চয়ই তার সঙ্গে আরও কিছু আলোচনা হবে অধ্যাপক মনিরুল ইসলামের সাথে। দর্শক আপনারা থাকুন। আবারও আমন্ত্রণ উপসংহারে আপনাদের সাথে আছে আমি প্রণব শাহ, এবং আমাদের সঙ্গে আজকে যুক্ত আছেন বাংলাদেশের বিশিষ্ট শিক্ষাবিদ ডক্টর মঞ্জুর ইসলাম। ডক্টর মঞ্জুর ইসলাম, আমি যেটি জানতে চাইছিলাম তরুণদের ব্যাপারে আপনার বক্তব্য, এবং তরুণদের সাথে আপনার বন্ধুত্বের কথা আপনি বলছেন, এবং তরুণরা কিছু করতে পারবে কিন্তু তাদের মাথায় আমরা অন্য কিছু ঢুকিয়ে দিচ্ছি যাতে তারা এই মানে অর্গল ভাঙার কাজটি করতে না পারে, তারা যাতে সমাজকে ভাঙতে না পারে। আপনি এখনও যে নানা রকম প্রতিবাদ আমরা দেখছি, সেখানেও তরুণদের অংশগ্রহণে বেশি। তা আমরা তরুণদের নিয়ে আশাবাদী হতে চাই, কোথায় ঠেকে যায় তারা? তিনটি জায়গায় আমাদের কাজ করতে হবে। প্রথমত, তরুণদেরকে এটি বোঝানো যাবে না, এটা উচিত হবে না যে তারা পারবে না। আমি সবসময় বিশ্বাস করি, ইংরেজি একটা দুটো শব্দ আছে, ক্যান ডু, আমি পারি।
এটি তাদের মাথায় ঢোকাতে হবে, তুমি অসম্ভবকে সম্ভব করতে পারো। আমাদের এই সমতল ভূমির মানুষরা, এই যে মহির, তারপর নিষাদ, তারপর অন্যেরা হিমালয়ের উপরে ওঠেনি, এভারেস্টে ওঠেনি, অবশ্যই। ভাবতে পেরেছিল বাংলাদেশের মানুষ এভারেস্টে উঠে যাবে অনেক দেশের আগে। অর্থাৎ তাদের সক্ষমতা আছে, সামর্থ্য আছে। এখন তাদেরকে শুধু আমাদের বোঝাতে হবে যে তোমাদের প্রস্তুতির প্রয়োজন। প্রস্তুতি দিতে হচ্ছে প্রস্তুতিটা কোত্থেকে আসবে? শিক্ষা। আমরা তো খেলাধুলা, ক্রিকেটেও তো আমরা 10-এর মধ্যে আছি, টপ 10-এ। আমাদেরকে তো সেখানে মূল্যায়ন হয়, তাহলে আমরা শিক্ষা অবশ্যই কেন আমরা সব পারবো না? দিকেই পারি। আমরা শুধু শিক্ষা কেন, আমাদের খেলাধুলা, আমাদের এই যে বিশ্ব আর্চারিতে ফাইনালে উঠেছে প্রথমবারের মতো আমাদের দুটো ছেলে মেয়ে, তারা তো নিজের মেধাতেই উঠলো। অবশ্যই। তাদেরকে পথ দেখিয়েছেন একজন কোচ, ভালো, কিন্তু তারা তো নিজের মেধাতেই গেল, ওইখানে তো তারাই কাজটি করছে। তো তারা যদি পারে, তাহলে আমাদের প্রত্যেক ছেলে মেয়েই তো সক্ষম। এই যে আমাদের মেয়েরা ফুটবল খেলছে মাত্র 10 বছর থেকে, সেই ফুটবলে তারা বেশ, আমাদের এখন ইন্ডিয়ান লিগে গিয়ে আমাদের 2-3টা মেয়ে খেলাধুলা করছে। আমাদের মেয়েরা মেয়েদের চ্যাম্পিয়ন হয়েছে উপমহাদেশে। তো এগুলি তো আমাদের অর্জন। আমি অর্জনের কোনো কমতি আপনি দেখি। দেখবেন 100 জন বিজ্ঞানীর মধ্যে বাংলাদেশের 3 জন নারী, তার মধ্যে তিনজনই নারী। তরুণী ভেটেরিনারি এটাই তো আমি সার্জন বলছি। ডাক্তার সালমাকে আমি এবং চিনি আমি ব্যক্তিগতভাবে। নিশ্চিত যে রোকেয়া সাখাওয়াত হোসেন বেঁচে থাকলে এটাতে অত্যন্ত আনন্দিত। তিনি মেয়েদেরকে বিজ্ঞানী করতে চেয়েছিলেন। আচ্ছা, এখন দ্বিতীয় হচ্ছে তাদের শিক্ষা, এবং শিক্ষায় আমাদের সমগ্র জাতির সবচেয়ে বড় বিনিয়োগ ঘটাতে হবে। আপনি যেটা বলছেন, এই যে তাদেরকে বলা হচ্ছে তোমরা পারবে না, তোমরা শিক্ষিত হতে পারবে না, এটির একটা কারণ হচ্ছে আমাদের বিদেশ নির্ভরতা। কারণ আমাদের প্রকল্পের জন্য, টাকার জন্য আমাদের বিদেশে বিশেষজ্ঞ লাগে। আপনি খেয়াল করে দেখবেন, এই যে প্রকল্প জিনিসটি আমাদের ধ্বংস করছে। এইখানে প্রকল্প, ওইখানে প্রকল্প, প্রকল্প ডলারে হলে সেখানে বড় 9-6-এর সুযোগ থেকে যায়। সেই জন্য বিদেশিরা আসেন। বিদেশিরা কারা আসে? যোগাযোগ বিশেষজ্ঞ। একসময় তিনি ট্যাঙ্ক চালাতেন আমেরিকা বা কোনো যুদ্ধ, তিনি যোগাযোগ বিশেষজ্ঞ হয়ে এলেন। আমি সত্যিকার কথা বলছি আপনাকে। তো এই যে তারা যে বিশেষজ্ঞ জ্ঞান দিচ্ছেন, সবসময় কি আমাদের প্রয়োজন? এই আর্সেনিক কি হয় না আমাদের দেশে বিদেশিদের কারণে? তো আমরা দেশের বিশেষজ্ঞ বাদ দিয়ে, আমাদের বিদেশে যে বাঙালিরা আছে তাদেরকে বাদ দিয়ে আমরা বিদেশের দ্বারস্থ। তার জন্য শিক্ষায় আমাদের সেই আন্দোলনটা আমরা করতে পারছি না। তাহলে আর এই তৃতীয় হচ্ছে, তরুণদেরকে তারা নেতৃত্ব যখন, দেবে কে? তৃতীয় প্রণাম আমি শেষ করি, তৃতীয় হচ্ছে তারা যখন কাজটা শুরু করবেন, তাদের সকল রকমের সহায়তা দেওয়ার জন্য সমাজ, রাষ্ট্র, প্রতিষ্ঠান, ব্যক্তি সবাইকে প্রস্তুত থাকতে হবে। এই তরুণদের নেতৃত্ব দিবে কে? আমাদের রাজনীতিবিদরা, আমাদের না, মোটেই না। আমাদের শিক্ষাবিদরা, আমাদের যারা নাগরিক হিসেবে যাদেরকে আমরা শ্রদ্ধা করি, আপনার মতন যারা আছেন, তারা কি একটু দূরে আছে আমাদের থেকে? আমি মনে করি রাজনীতিবিদ যারা তরুণ তারা পারবেন, তারা সক্ষম পারে। আমি শুধু একটা দলের কথা বলছি না, সকল ক্ষেত্রে। আপনি বিশ্ববিদ্যালয়ে যে শিক্ষা নিয়ে আন্দোলন করে কিছু বামপন্থী ছাত্র ছাত্রী, তারা দেশের জন্য রাজনীতির ক্ষেত্রে বড় একটা পরিবর্তন ঘটাতে সক্ষম। আমাদের কয়েকজনের কথা আমরা সেদিন দেখলাম, আমাদের ক্রিকেটের ক্যাপ্টেন ছিলেন মাশরাফি, তিনি তার নিজের জায়গায় বাড়িতে বাড়িতে যাচ্ছেন, মানুষের দাওয়ায় বসে পড়ছেন। এটি যদি তিনি পারেন একটা প্রধান দলের একজন সদস্য হয়ে, আমি মনে করি যারা ভবিষ্যতের জন্য তৈরি হচ্ছেন তারা প্রত্যেকেই সেই সক্ষমতা দেখাতে পারবে। রাজনীতিও তাদের হাতে ছেড়ে দেওয়া উচিত। আমি বলছি না রাজনীতি মানেই খারাপ, রাজনীতি আমাদের প্রধান নিয়ন্ত্রক হওয়া উচিত। আমরা গণতান্ত্রিক যদি হতে চাই তাহলে রাজনীতি আমাদের অত্যন্ত প্রয়োজন। সেই রাজনীতিকে সংস্কার যারা করবে, সেই তরুণরা তৈরি করতে হবে। তাদেরকে আমাদের শিক্ষায় তরুণদের অগ্রাধিকার দিতে হবে, শিক্ষায় গবেষণায় দিতে হবে, সকল ক্ষেত্রে। আমি যদি তরুণদের কথা শুনতাম তাহলে হয়তো আমাদের কোভিড এর ভ্যাকসিনটা আমরা নিজেরাই তৈরি করতে পারতাম। আমরা বিদেশের হাতে সব সুপর্দ করে দিয়ে সেখান থেকে আনার জন্য দেশের যে কয়েকটা ফার্ম তৈরি হচ্ছিল তাদেরকে নিরুৎসাহিত করেছে। আমার চোখের সামনে উদাহরণ তো আছে। আমি আবারও বলছি, তরুণদেরকে আমাদের সমর্থন করতে হবে, সক্ষম করতে হবে। তরুণকে বোঝাতে হবে যে তাদের পক্ষে দুনিয়াটা জয় করা সম্ভব। বাংলাদেশে সে উদাহরণ সৃষ্টি করে যাচ্ছে একটার পর একটা। এই যে প্রবাসী শ্রমিক, সব তো তরুণ। এই যে গার্মেন্টসে যারা কাজ করে যে মেয়েগুলি, সবই তো তরুণ। তরুণরাই তো পরিবর্তনটা নিয়ে আসছে। আমাদের দেশের জনগণই তো বলছেই যে 18 থেকে 35 বছর বয়সী জনসংখ্যাই আমাদের বেশি। তো দেশ তো, বাংলাদেশ তো তরুণ জাতি। যারা ভালো উদ্যোক্তা, এই যে গ্রামে কৃষি উদ্যোক্তা যারা কলকারখানা, ছোট ছোট প্রতিষ্ঠান করছেন, তারা সবই তরুণ। তারা তো করছে, তারা তো দেখাচ্ছে আমাদের। যে সমস্ত তরুণ সরকারি কর্মকর্তা সরকারে যোগদান করছে, তাদেরকে বোঝানো হচ্ছে তোমরা একটা পদ্ধতির ভিতর চলে আসতো, পরিবর্তনের সম্ভাবনা নেই। তাদের হাতে যদি পরিবর্তন ছেড়ে দেওয়া হয়, আমি নিশ্চিত আমার ছাত্রছাত্রীরা তো সরকারের সঙ্গে কাজ করছে, এখন সরকারের এখনো যতটুকু প্রতিবাদ তো তরুণরাই করে। আমি যেটা সবচেয়ে বড় অভাব, আমাদের সহনশীলতার অভাব। আমি সবসময় নিজের শ্রেণীতে আবদ্ধ হয়ে থাকি। আমি একজন
শিক্ষাবিদ মানুষ, আমি মনে করি যে আমি সবই জানি। আমি তো কিছুই জানি না পৃথিবী। আমি যদি প্রত্যেকটা জিনিসকে ওইভাবে মুক্ত মন নিয়ে দেখি, তাহলে আমি বিদেশি বিশেষজ্ঞের প্রয়োজন আমাকে আনতে হবে না। আমি দেশের ভিতরে আমি মণিমুক্তার খুঁজে নামতে পারি। আর মণিমুক্তার কোনো অভাব আমাদের দেশে নেই। আমি এখনো বিশ্বাস করি প্রণব, যে আমরা যদি সত্যিকার অর্থে আমাদের সংস্কৃতির শক্তির কাছে যাই, শুধু শিক্ষা আমাদের শক্তিশালী হয়, শিক্ষা যদি মান দেয় আমাদেরকে, সেই গুণটা দিতে পারে, যদি শিক্ষার মাধ্যমে আমরা আমাদের মনটাকে আলোকিত করি, সহনশীল হই, অসাম্প্রদায়িক হই, আর মানবিক হই, তাহলে আমাদের পক্ষে পৃথিবীটা জয় করা খুব অসম্ভব কিছু নয়। আমি পৃথিবী জয়, আমি যুদ্ধের কথা বলছি। আমি শেষ আমি বলছি আমাদের মেধা দিয়ে, মনন দিয়ে। দুর্নীতির প্রতিবাদও কিন্তু তরুণরাই করে, কারণ তাদের পিছুটান নাই কোনো। আপনি মিডিয়াতে দেখুন না কারা কাজ করছে, আপনার চারদিকে যে সহকর্মী, তার মধ্যে আমার বয়সী কেউ আছেন? না, আমার থেকে কম বয়সী বেশি। আমি তো জানি এরা এত কম বয়সী, মাঝে মাঝে আমি এদের ধমক দিই যে আপনি যখন প্রতিবেদন করে আসলে আমরা তোমাদের বাংলাটা একটু পরিষ্কার করো না কেন? তারা বলে যে স্যার আমাদের তো শেখানো হয়নি সে বাংলা। তাদের কোনো দোষ নেই, তাদের আমি কোনো দোষ নেই, তাদেরকে সেই ভাষা শিক্ষা দেওয়া হচ্ছে। মাতৃভাষায় যদি আমি শৃঙ্খলা না আনতে পারি, আমি চিন্তায় শৃঙ্খলা আনতে পারি। দেখুন, আপনি বলেছেন সিলেটি, আমি সিলেটি খুব ভেরি প্রাউড সিলেটি, আমি এটা বলি সবসময়, আমি খুব গর্বিত সিলেটি। কিন্তু আমি জানি যে আমার একটা ভাষা প্রয়োজন, যে ভাষা আপনার সঙ্গে আমি কথা বলছি। আবার আমি যখন রাস্তায় যাব, তখন আমি আরেকটা ভাষা বলবো। বাংলায় এটা সুবিধা আছে, আমার 5 রকমের ভাষা আমি ব্যবহার করতে পারি। কিন্তু আমি শেষ পর্যন্ত আমার শৃঙ্খলা যেখানে সবচেয়ে বেশি, আমার শিক্ষার ভাষা যেটা, সেটি আমি ব্যবহার করব আমার মনের চিন্তাগুলি পরিষ্কারভাবে প্রকাশ করার জন্য। এই তো সহজ সমাধান। কিন্তু এখানেও জটিলতা তৈরি হচ্ছে। এখানে আমাদের বোঝানো হচ্ছে ভাষার শৃঙ্খলা থাকা মানে আমি উপনিবেশিক চক্রের মধ্যে পড়ে যাবো। এই সমস্ত কি ধরনের চিন্তা ভাবনা হয় আমি জানি না, কিন্তু আমি মনে করি আমাদের চিন্তার শৃঙ্খলা আনা উচিত, কাজের শৃঙ্খলা আনা উচিত। শৃঙ্খলার আমি খুবই ভক্ত। আমার এক বন্ধু ছিল সেনাবাহিনীতে, অল্প বয়সে মারা গেল, সে কর্নেল হয়ে মারা গেল। সে সবসময় আমাকে বলতো, দেখো আমি সবসময় একটা জিনিস শিখেছি, ওর মতো দুরন্ত ছেলে খুব কম ছিল। শৃঙ্খলাটা শারীরিক ভাবে যদি উৎপাদিত করতে পারি, তাহলে সেটা মনের ভিতর প্রভাব ফেলতে পারে। আমি তার সঙ্গে একমত। আমাদের শৃঙ্খলার প্রয়োজন, আমাদের চলাফেরার একমত, এবং সেই একমত সহমত জানিয়ে আমি শেষ করতে চাই, শৃঙ্খলা একটা জরুরি দরকার সর্বক্ষেত্রে, প্রশাসন থেকে শুরু করে, ভাষা শিক্ষা থেকে শুরু করে, এবং মানুষের জীবনের শৃঙ্খলা যদি থাকে, তাহলে রাষ্ট্র সমাজে সেই শৃঙ্খলা প্রতিষ্ঠিত করা সম্ভব। অধ্যাপক মনিরুল ইসলাম, দুটো জিনিস প্রণব, দুইটা শব্দ, চিন্তার এবং কাজের এবং কল্পনার স্বাধীনতা। ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনাদেরও ধন্যবাদ। শেষ করছি উপসংহার। আগামী শুক্রবার আবার দেখা হবে।